হ্যালো বন্ধুরা, আমি হারুন। এটা তোমাদের ইউটিউব চ্যানেল হারুন বায়োজোন। আজকে আমি এই ভিডিওতে ক্লাস 11-এর চ্যাপ্টার 9 বায়োমলিকিউলসে রয়েছে, যেখানে অনেকেরই অনেক রকম সমস্যা দেখা দেয়। সেই সমস্যা সমাধানের জন্য এনসিইআরটি বইয়ের থিওরিকে এখানে আজকে আমার লাইন বাই লাইন বাংলায় এক্সপ্লেন করে তোমাদের দেখাবো। তো চলো দেরি না করে আমরা এই চ্যাপ্টারটা শুরু করি। এটা আমার পার্ট 2 ভিডিও, পার্ট 1 এই ভিডিওর সঙ্গে লিঙ্কের মধ্যে দেওয়া থাকবে। এই ভিডিওর মধ্যে আমরা বায়োম্যাক্রোমলিকিউলস, প্রোটিন, পলিস্যাকারাইড, নিউক্লিক অ্যাসিড, বিভিন্ন ডিফারেন্ট টাইপ অফ বন্ড, পেপটাইড বন্ড, পলিস্যাকারাইড বন্ড ইত্যাদি সম্পর্কে বলবো, এবং সেখানে মেটাবলিজম প্রসেস, বিভিন্ন মেটাবলিজম প্রসেস এবং তাদের রোল লাইফের মধ্যে কি সেটা এখানে অল্প বিস্তর ডিসকাস করা হবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথমে দেখো বলছে বায়োম্যাক্রোমলিকিউলস। তো হোয়াট ইজ বায়োম্যাক্রোমলিকিউল? বায়ো মানে হচ্ছে বায়োলজিক্যাল, ম্যাক্রো মানে যাদের সাইজ 8800 ডাল্টনের বেশি, তারা হচ্ছে ম্যাক্রোমলিকিউলার আন্ডারে পড়ছে। এবার চলে তাহলে কি করা আছে দেখো। এখানে আমরা প্রথমে বলছি দেয়ার ইজ ওয়ান ফিচার কমন টু অল দোজ কম্পাউন্ড। There is one feature common to all those compounds found in the acid soluble pool. So what is acid soluble pool? আমরা প্রথমে কি করি যে আমাদের লিভিং অর্গানিজমের সেল বা টিস্যুর মধ্যে যে সমস্ত কেমিক্যাল কম্পোনেন্ট পাওয়া যায় সেটা জানার জন্য আমরা কি টেস্ট করি। প্রথমে যে কোনো একটা লিভিং টিস্যুকে আমরা নেওয়া হয়, এবার লিভিং টিস্যুকে নিয়ে তারপরে ট্রাইক্লোরো অ্যাসিটেটের মধ্যে কি করা হয়, সেটাকে মর্টার এবং পেস্টের মধ্যে গ্রিন্ডিং করা হয়, পেশানো হয়। পেশানোর পরে যে থিক স্লারি অর্থাৎ যে জুসটা তৈরি হয়, স্লারিটা তৈরি হয়, সেটাকে আমরা চিজ ক্লথ দিয়ে স্ট্রেন করি। স্ট্রেন করার পর যে ফিল্টারেড অংশটা পাওয়া যায়, ফিল্টারেড অংশটা আমরা দুটো অংশ পাই। একটা হচ্ছে ফিল্টারেড অংশ বা অ্যাসিড সলিউবল পুল, রিটেন্টেড or acid insoluble fraction or pellet. এবার দেখো বলছে যে the acids, ওই জন্য এখানে বলছে যে there is one features common to all the compound found in the acid soluble pool. তাহলে অ্যাসিড সলিউবল পুলে যতগুলো কম্পাউন্ড থাকছে তাদের ক্ষেত্রে একটা ফিচার্স কমন। কি ফিচার্স কমন? they have molecular weight ranges from 18 to around 800 daltons approximately. তাহলে এখানে অ্যাসিড সলিউবলে যত পাওয়া যাচ্ছে মলিকিউল সবগুলো কত? 18 to 800 ডাল্টন। এদের মলিকুলার ওয়েটটা এর মধ্যে সীমাবদ্ধ। দ্য অ্যাসিড সলিউবল ফ্র্যাকশন, এবার অ্যাসিড সলিউবল ফ্র্যাকশনে হ্যাজ অনলি 4 টাইপ অফ অর্গানিক কম্পাউন্ডস আর ফাউন্ড, দ্যাট ইজ প্রোটিনস, নিউক্লিক অ্যাসিড, পলিস্যাকারাইড অ্যান্ড লিপিড। তাহলে প্রোটিন, নিউক্লিক অ্যাসিড অ্যান্ড পলিস্যাকারাইড অ্যান্ড লিপিডস আর অ্যাসিড ইনসলিউবল পার্ট। তো অ্যাসিড ইনসলিউবল কি পেলাম আমরা? কি এই অ্যাসিড ইনসলিউবল পার্টে পলিস্যাকারাইড পেলাম, প্রোটিন পেলাম, নিউক্লিক অ্যাসিড পেলাম এবং এর সঙ্গে পেলাম লিপিড। These classes of compounds, with the exception of lipid, have molecular weight in the ranges of 10,000 Dalton and above. তাহলে এই যে তিনটে পলিস্যাকারাইড, প্রোটিন এবং নিউক্লিক, তিনটের ক্ষেত্রে মলিকুলার ওয়েট মোর দেন 10,000 ডাল্টন, মোর দেন 10,000 Dalton. Okay. For this very reason, biomolecules, chemical compounds found in living organisms, are of two types. One, those which have more molecular weight less than 1,000 Daltons and usually referred to as micromolecules or simple biomolecules, while those which are found in acid insoluble fraction are called বায়োম্যাক্রোমলিকিউলস। তাহলে এখানে কি হলো যে অ্যাসিড সলিউবল পার্টটা পেলাম, যেখানে আমরা 18 to 800 ডাল্টনের মধ্যে মলিকুলার ওয়েটের মধ্যে যে কেমিক্যাল কম্পাউন্ডগুলো কী পেলাম, অ্যামাইনো অ্যাসিড পেলাম, সিম্পল সুগার পেলাম, নিউক্লিওটাইড পেলাম, এগুলো কত? 18 to 800 ডাল্টন। এবং এই জিনিসগুলোকে আমরা কি বললাম? মাইক্রোমলিকিউলস বলা হলো। এবার বায়োমলিকিউলস যে অ্যাসিড ইনসলিউবল পার্টটা রয়েছে, অ্যাসিড ইনসলিউবল পার্ট, এটা আমরা ম্যাক্রোমলিকিউলস বলছি। সেখানে পলিস্যাকারাইড পেলাম, প্রোটিন পেলাম এবং নিউক্লিক অ্যাসিড পেলাম, এর মধ্যে আর লিপিড পেলাম। এর মধ্যে পলিস্যাকারাইড, প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের মলিকুলার ওয়েট মোর দেন 10,000 ডাল্টন, কিন্তু লিপিডের হচ্ছে
800 ডাল্টন, মানে 1000 ডাল্টনের পাশাপাশি, এটা মোটামুটি 1000 ডাল্টনের পাশাপাশি, তবু একে আমরা ম্যাক্রোমলিকুলস বলছি। এর পিছনে কারণটা কি দেখো, the molecule in the insoluble fraction will be exception of lipid আর polymeric substance। the lipid বাদ দিয়ে বাকি সবগুলো কিন্তু polymeric substance। polymeric বলতে অনেকগুলো ইউনিট একসাথে যুক্ত হওয়ার ফলে যে বস্তুরা তৈরি হয় সেটাকে polymeric substance বলা হয়। দেন হোয়াই ডু লিপিড, কিন্তু লিপিডকে আমরা polymeric substance বলছি না কেন? হুজ molecular weight not exceed 800 ডাল্টন, তাহলে এটা হচ্ছে মোটামুটি 1000 ডাল্টন না, 800 ডাল্টনের কাছাকাছি রয়েছে। কাম আন্ডার অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশন, আমরা তাহলে অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনকে দেখি এবার। দ্যাট ইজ ম্যাক্রোমলিকুলার ফ্র্যাকশন। লিপিডস আর ইনডিড স্মল মলিকুলার ওয়েট compounds and are present not only as such but also arranged into the structure like cell membrane and other membrane। তারা কি হচ্ছে, লিপিডটা আমাদের কোথায় থাকছে? লিপিড আমাদের সেল মেমব্রেনের বা অন্যান্য মেমব্রেনের অংশ হিসেবে থাকছে। হোয়ার উই গ্রিন টিস্যু, যখন আমরা টিস্যুগুলোকে গ্রিন করছি, অর্থাৎ এই মার্টার এবং পেস্টেলের মধ্যে যখন আমরা টিস্যুগুলোকে পেস্ট করছি, তখন কি হচ্ছে, এই মার্টার এন্ড পেস্টেলের মধ্যে যখন আমরা টিস্যুগুলো পেস্ট করছি, তখন কি হচ্ছে, পেস্ট করছে, উই আর ডিসরাপ্টিং দ্য সেল স্ট্রাকচার, তার সেলের যে গঠন রয়েছে সেটা ভেঙে যাচ্ছে। সেল মেমব্রেন অ্যান্ড আদার মেমব্রেনস আর ব্রকেন টু পিসেস and form vesicle which are not water soluble. Therefore, these membrane fragments in the form of vesicle get separated along with acid soluble pools. Hence, in the macromolecular fraction, lipids are not strictly macromolecules. তাহলে এখানে সিম্পল জিনিস হলো কি, যে একটা কোষের বাইরের দিকে যে কোষ পর্দা থাকে, সেই কোষ পর্দার প্রধান উপাদান হচ্ছে তোমার এই লিপিড। এবার লিপিড কি হচ্ছে, যখন আমরা মার্টার পেস্টেলে কোনো একটা সেলকে বা সেল ফ্র্যাগমেন্টকে পেস্ট করছি বা ভাঙছি, সেই সময় কি হচ্ছে, এই ফ্র্যাগমেন্টটা ছোট ছোট টুকরো ভেঙে যাচ্ছে এবং ছোট ছোট টুকরো ভাঙার পর সেটা যেহেতু লিপিড আর ওয়াটার ইনসলিউবল, জলে এরা দ্রবীভূত হবে না, কারণ এরা হাইড্রোফোবিক ইন নেচার, তাই এগুলো ছোট ছোট এরকমভাবে তোমার ভেসিকেল ফর্মেশন করে দিচ্ছে। এরা কী করছে, ভেসিকেল ফর্মেশনের মানে হচ্ছে যে এদের কী হচ্ছে, হাইড্রোফোবিক টেল যেটা রয়েছে সেটা ভিতরের দিকে প্রবেশ করছে, আর হাইড্রোফিলিক টেলটা বাইরে দিয়ে থাকে। এভাবে হাইড্রোফোবিক টেলটা ভিতরের দিকে প্রবেশ করছে আর হাইড্রোফিলিক টেলটা তোমার বাইরের দিকে থেকে যাচ্ছে বলে এরা কী করছে, একটা ভেসিকেল ফর্মেশন। যেমন জলের মধ্যে যে তেল দাও, এক ফোঁটা তেল ফেলো, তাহলে দেখতে হবে সেটা গোল আকৃতি ধারণ করে। আসলে এটা এরকম একটা মিসেলসের মতো আকৃতি ধারণ করে। এই জন্য কী হচ্ছে, লিপিডের মলিকিউলগুলো যখন আমরা ওর মলিকুলার ওয়েট দেখছিলাম সেটা কত, 800 ডাল্টনে পাওয়া যাচ্ছে। এই জন্য লিপিডকে আদর্শ ম্যাক্রোমলিকিউলস বলা হয় না। The acid soluble pools represent roughly the cytoplasmic composition. অ্যাসিড সলিউবল যেটা 800 ডাল্টনের মধ্যে রয়েছে সেটা কি সাইটোপ্লাজমের মধ্যে যে সমস্ত কোষ অঙ্গাণুগুলো রয়েছে সেগুলোকে বোঝাচ্ছে। The macromolecules from cytoplasm and organelles become the acid insoluble fraction. তাহলে এটা হচ্ছে সাইটোপ্লাজম এবং অর্গানেল কোষ অঙ্গাণুগুলো অ্যাসিড ইনসলিউবল ফ্র্যাকশনের মধ্যে পড়ছে। Together they represent entire chemical composition of living tissue. এই ম্যাক্রোমলিকিউলস এবং মাইক্রোমলিকিউলস দুজন মিলে পুরো এন্টায়ার টিস্যুটাকে মানে লিভিং টিস্যু রিপ্রেজেন্ট করছে। তাহলে আমরা এখানে একটা জিনিস বলতে পারি যে সে ওভারঅল আইডিয়াটা কী হলো, যে আমরা যখন একটা লিভিং টিস্যুকে নিলাম, তারপর তাকে ড্রাই করলাম। ড্রাই কীভাবে করা হবে, 75 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে 2 days রেখে দিলে ও সমস্ত জল বাষ্পীভূত বেরিয়ে যাবে বলে যে শুষ্ক ওজনটা পড়ে থাকবে সেটা হচ্ছে ড্রাই ওয়েট। এবার তাকে মর্টার পেস্ট করার পর তাকে যে চিজ ক্লথ আমরা পরিষ্কার করার পর ফিল্টার করার পর তাকে সেন্ট্রিফিউজ করা যায়, তো দুটো অংশ পাওয়া যায়, একটা অ্যাসিড সলিউবল পার্ট, একটা অ্যাসিড ইনসলিউবল পার্ট, যেটাকে আমরা পিলেট বলছি। তো অ্যাসিড সলিউবল পার্ট যেটা রয়েছে সেখানে দেখা যাচ্ছে যে সমস্ত ম্যাক্রোমলিকিউল, যে সমস্ত মলিকিউলসগুলো পাওয়া যাচ্ছে, যেমন অ্যামাইনো অ্যাসিড, সিম্পল সুগার, নিউক্লিওটাইডস, এদের ক্ষেত্রে কী হচ্ছে, মলিকুলার ওয়েট 18 to 800 ডাল্টনের মধ্যে হচ্ছে। এদেরকে আমরা বলছি মাইক্রোমলিকিউলস। কিন্তু যখন আমরা ম্যাক্রোমলিকিউলসের ক্ষেত্রে আসছি তখন দেখতে পাচ্ছি কি সেখানে পলিস্যাকারাইড, প্রোটিনস, নিউক্লিক অ্যাসিড এবং লিপিড
ইত্যাদি পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে পলিমার। পলিমার মানে অনেকগুলো স্মল সাব ইউনিট দিয়ে তৈরি একটা লার্জ সাব ইউনিট। এর মধ্যে লিপিড কোনো পলিমার না, এবং এদের মলিকুলার ওয়েট হচ্ছে 10,000 ডাল্টনের বেশি হয়। এবার লিপিডকে মলিকুলার ম্যাক্রোমলিকুলস বলা হচ্ছে না কেন, বা আদর্শ ম্যাক্রোমলিকুল বলা হয় না? কারণ লিপিড যখন আমরা মর্টার পেস্টিংয়ের মধ্যে কোষকে ফ্র্যাগমেন্টেশন করি, অর্থাৎ ভাঙি, সেই সময় কি হচ্ছে, লিপিড যে মেমব্রেনের মধ্যে যে লিপিডগুলো আছে সেগুলো ছোট ছোট টুকরো ভেঙে গিয়ে একটা ভেসিকেল ফর্মেশন করছে, যার ফলে সেটা আকারে ছোট হয়ে যাচ্ছে, এবং ছোট হওয়ার ফলে এদের মলিকুলার ওয়েটটা কমে গিয়ে 800 ডাল্টন কাছাকাছি চলে আসছে। এই জন্য এই লিপিডকে আমরা আদর্শ ম্যাক্রোমলিকুলস বলবো না। আবার লিপিড কি কোনো পলিমার তৈরি করে না। তারপর নেক্সট পেজে দেখো, ইন এ সামারি if we represent the chemical composition of living tissue from abundance point of view, arrange them class wise, we observe that water is the most abundant chemical in living organism. তো যদি আমরা এখানে সমস্ত মানে শরীরের সমস্ত কেমিক্যালগুলো যদি আমরা সিরিজ হিসেবে সাজাই, তাহলে দেখতে পাবো ওয়াটারের কনসেন্ট্রেশন সবচেয়ে বেশি, 70 to 90%, যেখানে প্রোটিন 10 to 15%, কার্বোহাইড্রেট 3%, লিপিড হচ্ছে 2%, নিউক্লিক অ্যাসিড হচ্ছে 5 to 7%, আয়রন হচ্ছে 1%। তাহলে এইসব জিনিসগুলো আমাদের বডি তৈরি হচ্ছে। এবার প্রোটিনে চলে এসে, প্রোটিন। তার প্রোটিনস আর পলিপেপটাইড মানে হচ্ছে যখন অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হবে, তখন সেটাকে পলিপেপটাইড বলা হয়। দে আর লিনিয়ার চেইনস, অর্থাৎ একটা অ্যামাইনো অ্যাসিডগুলো কী হয়, পরপর পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে একটা লম্বা রৈখিক শৃঙ্খল তৈরি করে। লিঙ্ক বাই পেপটাইড বন্ড অ্যাজ শোন ইন ফিগার। তার পেপটাইড বন্ড কীভাবে তৈরি করছে দেখো এখানে, ধরুন এটা একটা অ্যামাইনো অ্যাসিড H R ফাংশন, এটা একটা অ্যামাইনো অ্যাসিড। এর সঙ্গে আরেকটা অ্যামাইনো অ্যাসিড আমি যুক্ত করলাম, সেটা হচ্ছে যোগ NH3 এবার দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যবর্তী এদের মধ্যে কি ডিহাইড্রেশন রিয়াকশন হবে, এবং ডিহাইড্রেশন রিয়াকশন হওয়ার পরে এই যে তোমার দুটো একটা ওয়াটার রিলিজ হয়ে যাবে এখান থেকে। ওয়াটার রিলিজ হওয়ার পরে কনডেনসেশন বিক্রিয়া হলো। তারপর কি তৈরি করছে দেখো, এখানে তৈরি হলো NH3 প্লাস 1CHR এখানে NHCHR। তো এই যে এখানে তৈরি হলো NH এবং C ডাবল বন্ড ও এর মধ্যখানে কি তৈরি, একটা পেপটাইড বন্ড ফর্মেশন হলো। এইভাবে প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে একটা লম্বা শৃঙ্খল তৈরি করে, এটাকে বলা হচ্ছে লিনিয়ার চেইনস, পলিপেপটাইড বলছি। ইচ প্রোটিন, প্রত্যেকটা প্রোটিন ইজ এ পলিমার অফ অ্যামাইনো অ্যাসিড। তাহলে প্রত্যেকটা প্রোটিন কি দিয়ে তৈরি, অ্যামাইনো অ্যাসিড দ্বারা তৈরি থাকে। অ্যাজ দেয়ার আর 20 টাইপ অফ অ্যামাইনো অ্যাসিড, কি অ্যালানিন, সিস্টিন, প্রোলিন, ট্রিপ্টোফ্যান, লাইসিন এটসেট্রা। প্রোটিনস ইজ এ হেটেরোপলিমার্স অ্যান্ড নট ইন হোমিওপলিমার। কারণ একটা মাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন তৈরি হয় না, প্রোটিন তৈরি হয় ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিডে, 20টা ডিফারেন্ট অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়। এই জন্য বলা হয় হেটেরোপলিমার, নট হোমোপলিমার। A homopolymer has only one type of monomer repeating n number of times. যেমন ধরো তুমি এখানে গ্লুকোজ, সেলুলোজের কথা হয়, সেলুলোজ কার্বোহাইড্রেট ক্ষেত্রে সেলুলোজ কি হচ্ছে, অনেকগুলো গ্লুকোজ মলিকুল পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তোমার সেলুলোজ তৈরি করে। তো যেহেতু গ্লুকোজ সেখানে একমাত্র মলিকুল যেটা তোমার সেলুলোজ তৈরি করে, তো এটাকে বলা হচ্ছে কি হোমোপলিমার। কিন্তু প্রোটিনের ক্ষেত্রে যেটা অ্যামাইনো অ্যাসিড ডিফারেন্ট হচ্ছে, ওই জন্য এটাকে হেটেরোপলিমার বলা হয়। This information about the amino acid content is important as later in your nutrition lesson. Okay, you will learn that certain amino acids are essential for our health and they have to be supplied through our diet. Hence, the dietary proteins are the source of essential amino acid. তারা কি বলছে, আমাদের বডির জন্য যে 20টা অ্যামাইনো অ্যাসিড লাগবে, তার মধ্যে কিছু রয়েছে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড,
কিছু রয়েছে নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, আবার কিছু সেমি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড রয়েছে। যেগুলো এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড সেগুলো আমাদের বডিতে তৈরি হয় না বলে বাইরে থেকে খাবারের মাধ্যমে আমাদের বডিতে এন্টার করা হয়। কিন্তু কিছু অ্যামাইনো অ্যাসিড যেগুলো হচ্ছে আমাদের শরীরে তৈরি হয় সেগুলো নন এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বলা হয়। Therefore, amino acids are divided into essential এবং non-essential. The latter are those which our body can make while we get essential amino acid through our diet or food. তাহলে আমাদের বডি দুরকম যে 20টা অ্যামাইনো অ্যাসিড লাগছে সে দুটো ভাগে ভাগ করছি। একটা এসেনশিয়াল যেটা আমাদের বডি তৈরি হয় না বলে বাইরে থেকে খাবারের মাধ্যমে নিচ্ছি, একটা নন এসেনশিয়াল যেটা আমাদের বডিতেই তৈরি হচ্ছে। যেমন এখানে লিস্টগুলো দিয়ে দেওয়া আছে। এসেনশিয়াল যেমন আইসোলিউসিন, লিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, থ্রিওনিন, ট্রিপ্টোফ্যান এবং ভ্যালিন। এটা হচ্ছে এসেনশিয়াল, এটা আমাদের বডিতে তৈরি হয় না বলে খাবারের মাধ্যমে বাইরে থেকে নিতে হয়। নন এসেনশিয়াল যেটা আমাদের বডিতেই তৈরি হয়, বাইরে থেকে নেওয়ার দরকার পড়ে না, যেমন অ্যালানিন, অ্যাসপারজিন, অ্যাসপার্টিক অ্যাসিড, সিস্টিন, গ্লুটামিক অ্যাসিড, গ্লুটামিন, গ্লাইসিন, প্রোলিন, সেরিন, টাইরোসিন। আবার সেমি এসেনশিয়াল মানে আর্জিনিন এবং হিস্টিডিন শুধুমাত্র যখন ইনফ্যান্ট পিরিয়ড থাকে, অর্থাৎ চাইল্ড অবস্থায় আমাদের তোমার দরকার পড়ে, বড় হয়ে গিয়ে আর দরকার পড়ে না সেরকমভাবে, এই জন্য সেমি এসেনশিয়াল বলা হয়ে থাকে। এটা সবসময় আমাদের শরীরে দরকার পড়ে না। Proteins carry out many functions in living organism. প্রোটিন আমাদের শরীরের অনেক রকম কার্যকারিতাকে নিয়ন্ত্রণ করে। Some transport nutrient across cell membrane. কিছু কিছু প্রোটিন আমরা দেখেছি কোষ পর্দার মধ্যে থাকে এবং সেগুলো নিউট্রিশনকে ট্রান্সপোর্ট করে। Some fights infectious organism, যেমন ইমিউনোগ্লোবুলিনের কথা ভাবো বা অ্যান্টিবডির কথা ভাবো, যেগুলো ইনফেকশনের অ্যাগেনস্টে কার্যকারিতা করে। কিছু হরমোন তৈরি করে, যেমন পেপসিন, ট্রিপসিন, এগুলো বিশেষ করে আয়নযুক্ত হরমোন, যেগুলো আইএন যুক্ত সেগুলো প্রোটিন হরমোন। আবার সাম এনজাইমস, কিছু এনজাইম তৈরি করে, যেমন প্রোটিয়েজ, লাইপেজ, সুক্রেজ, এই সমস্ত এনজাইমগুলো তোমার তৈরি হয় প্রোটিন দিয়ে, etc. Collagen is the most abundant source of protein in animals world, and ribulose bisphosphate carboxylase oxygenase enzyme is the most abundant protein in the whole of the biosphere. তারা বলছে দেখো কোলাজেন প্রোটিন কোনটা, এটা কোলাজেন প্রোটিন স্ট্রাকচার দেখো, অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড, গ্লাইসিন, XY, গ্লাইসিনের সঙ্গে অন্যান্য অ্যামাইনো অ্যাসিডগুলো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে গিয়ে তোমার এরকম ফাইবার বা তন্তু তৈরি করে। দিয়ে আলটিমেট কি হচ্ছে, আলটিমেট তোমার এখানে একটা এই টিউব লাইক যে ফাইবার তন্তু তৈরি করেছে সেটা হচ্ছে কোলাজেন ফাইবার, যেটা আমাদের পেশি তৈরি করতে সাহায্য করে। আর সবচেয়ে বড় বেশি পাওয়া যায় কি, রুবিস্কো এনজাইম, রাইবোলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। কখন এটা হয়, যখন আমরা গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি করি, পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি করলাম গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায়, তখন কি হচ্ছে এই এনজাইমটার দরকার পড়ে। এই এনজাইমটা কার্বক্সিল অক্সিজেন, এই এনজাইমটা এখানে দরকার পড়ে না, ওটা ডিহাইড্রোজেনেজ, এখানে ডিহাইড্রোজেনেজ। এটা হচ্ছে যখন আমাদের কেলভিন সাইকেল হবে না তোমার ফটো রেসপিরেশন, উদ্ভিদ প্ল্যান্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে যে যদি যেটা তোমার কি হচ্ছে যে যদি বায়ুমণ্ডলে আমাদের কি হয় না, মানে C3 প্ল্যান্ট এবং C4 প্ল্যান্টের মধ্যে পার্থক্য, C3 প্ল্যান্টের ক্ষেত্রে যখন কেলভিন সাইকেল ঘটে এবং ফটো রেসপিরেশন, যদি তোমার বাড়িতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে বেশি থাকে, তবে রুবিস্কো এনজাইম কি করবে, সেটা আমাদের কেলভিন সাইকেলে নিয়ে যাবে, কেলভিন সাইকেল। আর যদি তোমার বায়ুমণ্ডলে অক্সিজেনের কনসেন্ট্রেট বেশি থাকে তাহলে সেটা ফটো রেসপিরেশন হবে, ফটো রেসপিরেশন। ওকে, এটা হচ্ছে ফটোসিনথেসিস ক্ষেত্রে এই এনজাইমটা ব্যবহার করা হয়। এরপর চলে আসে পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইড মানে কি, বহু শর্করা। এই পলিস্যাকারাইডের মধ্যে ভাগগুলো দেখো, বলছে দ্য অ্যাসিড ইনসলিবল পিলেট অলসো হ্যাজ পলিস্যাকারাইড কার্বোহাইড্রেট অ্যাজ অ্যানাদার ক্লাস অফ ম্যাক্রোমলিকুলস। তাহলে এই যে আমাদের যে সেন্ট্রিফিউজ টিউবে যে আমরা পেলাম, যেটা পিলেট অংশ, অর্থাৎ নিচের দিকের অংশ, এই অংশটা কি রয়েছে, পলিস্যাকারাইড রয়েছে। এটা কি হচ্ছে, একদম ম্যাক্রোমলিকুলস, কারণ এর মলিকুলার ওয়েট হচ্ছে কত, 10,000 ডাল্টন বেশি। পলিস্যাকারাইডস আর লং চেইন অফ সুগার, এখানে অনেকগুলো কার্বোহাইড্রেট পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে
পলিস্যাকারাইড তৈরি করে। দে আর থ্রেড, তারা সুতোর মতো দেখতে, লিটারালি কটন থ্রেড, কন্টেন্স ডিফারেন্ট মনোস্যাকারাইডস অ্যাজ এ বিল্ডিং ব্লক। তাহলে অনেকগুলো মনোস্যাকারাইড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে পলিস্যাকারাইড তৈরি করে। ফর এক্সাম্পল, সেলুলোজ ইজ আ polymeric polysaccharide consisting only one type of monosaccharide, that is glucose. তো আমরা যখন কিসের সেলুলোজের কথা বলবো, দেখো এখানে এই যেটা সেলুলোজের গঠন। তো সেলুলোজের ক্ষেত্রে কি পাচ্ছি, দেখো যে এই যে একটা গ্লুকোজ ইউনিট, দুটো গ্লুকোজ ইউনিট, তিনটে গ্লুকোজ ইউনিট এবং অনেকগুলো গ্লুকোজ ইউনিট পরস্পরের সঙ্গে β1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা β1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা যুক্ত হওয়ার ফলে সেলুলোজ তৈরি করেন। সেলুলোজ ইজ এ হোমোপলিমার, কারণ সেলুলোজের মধ্যে একই মলিকিউল থাকছে বলে এটাকে হোমোপলিমার বলা হয়। স্টার্চ ইজ ভ্যারিয়েন্ট অফ দিস বাট প্রেজেন্ট অ্যাজ এ স্টোর হাউস অফ এনার্জি ইন প্ল্যান্ট টিস্যু। তাহলে শ্বেতসার কি, শ্বেতসার হচ্ছে উদ্ভিদের সঞ্চিত খাদ্য। এটা আবার কি হোমোপলিমার হতে পারে, হেটেরোপলিমার হতে পারে। এটা অ্যামাইলোজ এবং অ্যামাইলোপেকটিন। স্টার্চকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে অ্যামাইলোজ, একটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। তো অ্যামাইলোজ মানে যখন পরস্পরের সঙ্গে α1,4 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা অনেকগুলো গ্লুকোজ পরস্পরের সঙ্গে যুক্ত হবে, তখন সেটাকে বলছি আমরা হোমোপলিস্যাকারাইড অ্যামাইলোজ বলছি। আবার অ্যামাইলোপেকটিন কখন বলছি, যখন সেটা ব্রাঞ্চ চেন দ্বারা যুক্ত থাকছে। ব্রাঞ্চ চেন অর্থাৎ α1,4 গ্লাইকোসাইডিক বন্ড তো থাকছেই, ওর সঙ্গে α1,6 গ্লাইকোসাইডিক বন্ড দ্বারা সাইড চেন তৈরি হচ্ছে, অর্থাৎ ব্রাঞ্চড। তাহলে শ্বেতসারটা হয়ে গেল তোমার আনব্রাঞ্চ এবং ব্রাঞ্চ দুই রকমের হতে পারে, যেটা উদ্ভিদের সঞ্চিত খাদ্যবস্তু। অ্যানিমালস হ্যাভ অ্যানাদার ভ্যারিয়েন্ট কল্ড গ্লাইকোজেন। এই যে গ্লুকোজগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে এটা গ্লাইকোজেন কনভার্ট হয়। ইনুলিন ইজ এ পলিমার অফ ফ্রুক্টোজ। এই ইনুলিনটা হচ্ছে কি ফ্রুক্টোজ, অনেকগুলো ফ্রুক্টোজ পরস্পর যুক্ত হয়ে ইনুলিন ফর্মেশন হয়। ইন আ পলিস্যাকারাইড চেন, say glycogen, the right end is called the reducing end and the left end is called non-reducing end. The reducing end এবং non-reducing end মানে কি, দেখো এখানে আমি একটা এক্সপ্লেন করছি। এখানে রিডিউসিং, দিস ইজ রিডিউসিং এন্ড অ্যান্ড দিস ইজ আ নন রিডিউসিং এন্ড। রিডিউসিং এন্ড মানেটাকে দেখো, দ্য রিডিউসিং এন্ড অফ এ পলিস্যাকারাইড chain refers to the end of the chain where the sugar unit has a free anomeric carbon with hemiacetal group CHOH can undergo oxidation. অর্থাৎ এই যে তোমার এক নম্বর কার্বন, এই সুগারের যে এক নম্বর কার্বন থাকে, সেই এক নম্বর কার্বনটাকে আমরা অ্যানোমেরিক কার্বন বলি। এবং এখানে কি গ্রুপ রয়েছে, এখানে CHO অ্যালডিহাইড গ্রুপটা অ্যাটাচ থাকবে। এবং অ্যাটাচ থাকার ফলে কি এটা অক্সিডেশন ঘটবে। যখন অক্সিডেশন ঘটবে তখন এটা কি করবে, ইলেকট্রনকে রিলিজ করে, এই জন্য অক্সিডাইজিং এজেন্টও বলা হয়ে থাকে। When the anomeric carbon sugar is oxidized, it loses electron and act as a reducing agent, is called reducing end. তাহলে কি হচ্ছে, ইলেকট্রন ছাড়ার পরে এটা রিডিউসড হয়ে যাচ্ছে, এই জন্য একে রিডিউসড এন্ড বলা হয়ে থাকে। The reducing end is typically on the right side. Reducing end কোথায় থাকছে, রাইট সাইড থাকবে। অর্থাৎ যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এভাবে, এটা হচ্ছে গ্লুকোজের লিনিয়ার স্ট্রাকচার। এখানে যে এক নম্বর যে কার্বনটা রয়েছে, সেই কার্বনের সঙ্গে অ্যালডিহাইড গ্রুপ যুক্ত থাকার ফলে এটাকে বলা হয় অ্যানোমেরিক কার্বন। অ্যানোমেরিক কার্বন তার সবচেয়ে দূরের যে কাইরাল কার্বন রয়েছে, সেই কাইরাল কার্বনের সঙ্গে বন্ডিং ফর্মেশন করে এরকম একটা সার্কুলার স্ট্রাকচার ফর্মেশন করে। তো এক নম্বর কার্বন যেখানে তোমার CHOH গ্রুপ থাকবে, এখানে ইলেকট্রন ছাড়ার ফলে এটা রিডিউস হয়ে যায় বলে একে রিডিউসিং এন্ড বলা হয়, এটা রাইট সাইডে থাকে। এবার নন রিডিউসিং এন্ড অফ পলিস্যাকারাইড চেন refer to the end where the last sugar unit lack of free anomeric carbon or hemiacetal group. অর্থাৎ এক্ষেত্রে কি হচ্ছে, এই যে কার্বনটাকে বোঝানো হচ্ছে, এই কার্বনটাকে বোঝানো হচ্ছে, যার ফলে কি হচ্ছে, এখানে কোনো হেমিঅ্যাসিটাল গ্রুপ থাকে না। এখানে ফ্রি এন্ড বলে এখানে কোনো হেমিঅ্যাসিটাল গ্রুপ থাকে না এবং অ্যানোমেরিক কার্বন থাকে না। The sugar unit of non-reducing end is involved in glycosidic bond with the preceding sugar. তাই জন্য এই নন রিডিউসিং এন্ডটা কি করে, এটা গ্লাইকোসাইডিক বন্ড ফর্মেশন করে কার সঙ্গে, মানে
সুগার ফর্মেশনের সঙ্গে। সিন্স দ্য সুগার ইউনিট অফ দ্য নন রিডিউসিং এন্ড ল্যাক অফ ফ্রি অ্যানোম, তাহলে যেদিকে এক নম্বর হচ্ছে রিডিউসিং এন্ড অ্যানোমারিক কার্বন থাকবে এবং সেখানে অ্যাসিটালডিহাইড গ্রুপ থাকবে, যার ফলে সাধারণত হেমিঅ্যাসিটাল গ্রুপ থাকবে এবং এর ইলেকট্রন ত্যাগ রিডিউসড হবে। এখানে কী থাকবে, অ্যানোমারিক কার্বন থাকবে না বলে এখানে হেমিঅ্যাসিটাল গ্রুপ থাকবে না এবং এর ইলেকট্রন ছেড়ে ছাড়বে না বলে এটাকে নন রিডিউসিং এন্ড বলা হয়। It has branches as shown in the form cartoons. Starch, তাহলে এখানে কি গ্লাইকোজেন থাকে, গ্লাইকোজেন এইগুলো হচ্ছে ব্রাঞ্চ, এগুলো কি অনেকগুলো গ্লুকোজ পরস্পরের সঙ্গে যুক্ত হয়েছে আলফা 1 প্রোগ্লাইকোসাইডিক এবং আলফা 1,6, এটা হচ্ছে আলফা 1,6 গ্লাইকোসাইডিক বন্ডের মাধ্যমে। It has branches হলো starch forms on the helical secondary structure. In fact, starch can hold I2 molecule in the helical portion and starch I2 blue color, অর্থাৎ যদি আয়োডিন শর্করা যদি আয়োডিন টেস্ট করা হয় তাহলে স্টার্চ আয়োডিনের সঙ্গে যুক্ত হলেই ব্লু ইন কালার দিবে। সেলুলোজ ডাজ নট কন্টেন কমপ্লেক্স হেলিকেজ অ্যান্ড হেন্স ক্যান নট হোল্ড I2, তাহলে বলছে স্টার্চ যেহেতু জটিল সুগার এবং শাখা প্রশাখা যুক্ত তাই এরা আয়োডিনের সঙ্গে যুক্ত ব্লু কালার দেয়, কিন্তু সেলুলোজ যেহেতু সিম্পল সুগার সেহেতু সিম্পল হোমোপলিস্যাকারাইড এটাকে আয়োডিনকে ধরে রাখে না। প্ল্যান্ট সেল ওয়াল আর মেড অফ সেলুলোজ, পেপার মেড ফ্রম প্ল্যান্ট পাল্প অ্যান্ড কটন ফাইবার ইজ সেলুলোজিক, তাহলে প্ল্যান্টের যে সেল ওয়াল রয়েছে সেটা সেলুলোজ দ্বারা তৈরি। আবার হচ্ছে পেপার, আমরা যে খাতা কলমে লিখি সেই পেপারগুলো তৈরি হচ্ছে কোথা থেকে, এই সেলুলোজ থেকে তৈরি হচ্ছে। দেয়ার আর কমপ্লেক্স পলিস্যাকারাইড ইন নেচার, প্রকৃতিতে আরও কমপ্লেক্স পলিস্যাকারাইড পাওয়া যায়। দে হ্যাভ বিল্ডিং ব্লকস, amino sugars and chemical modified sugars, glucosamine, N-acetyl galactosamine, etc. তাহলে আমরা আরও বেশি মডিফাইড সুগার পাওয়া যায় যেগুলো হচ্ছে বিল্ডিং ব্লকস। অ্যামাইনো সুগার পাওয়া যায় যখন অ্যামাইনো অ্যাসিডের সঙ্গে যুক্ত থাকবে। এক্সোস্কেলেটাল আর্থ্রোপোডস ফর এক্সাম্পল হ্যাভ কমপ্লেক্স পলিস্যাকারাইড কল কাইটিন, তাহলে আর্থ্রোপোড যেমন ককরোচের বাইরের দিয়ে কী থাকে, কভারিন থাকে, তাকে আমরা কাইটিন বলি। কাইটিনটা কী দিয়ে তৈরি থাকে, কাইটিন তৈরি থাকে ধরুন এক ধরনের অ্যামাইনো সুগার। ওকে, এর কমপ্লেক্স পলিস্যাকারাইড কমপ্লেক্স মোস্টলি আর হোমোপলিমার। যেখানে দেখো N-acetyl গ্লুকোসাইন, এখানে কি হয়, অ্যামাইনো সুগার বলা হচ্ছে এগুলোকে। এই পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তোমার তৈরি হচ্ছে কি N-acetyl গ্লুকোসামিন, পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কাইটিন ফর্মেশন করছে। এরপর হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আমরা নিউক্লিক অ্যাসিড বলতে দ্য অ্যানাদার টাইপ অফ ম্যাক্রোমলিকুলস দ্যাট ওয়ান উড ফাইন্ড ইন দ্য অ্যাসিড ইনসলিবল ফ্র্যাকশন অফ অ্যানি লিভিং টিস্যু ইজ দ্য নিউক্লিক অ্যাসিড। দ্য নিউক্লিক অ্যাসিড অলসো ম্যাক্রোমলিকুলস, যেখানে তোমার মলিকুলার 10,000 ডালটনের বেশি, এটা অ্যাসিড ইনসলিবল পার্টের মধ্যে পড়ছে। দেয়ার আর পলিনিউক্লিওটাইড, মানে অনেকগুলো নিউক্লিওটাইড পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে তোমার তৈরি হচ্ছে কি এই নিউক্লিওসাইড, তোমার নিউক্লিক অ্যাসিড তৈরি করছেন। টুগেদার উইথ পলিস্যাকারাইডস অ্যান্ড পলিপেপটাইডস দোজ কম্প্রাইজেস দ্য ট্রু ম্যাক্রোমলিকুলার ফ্র্যাকশনস অফ অ্যানি লিভিং টিস্যু অর সেলস। বলছে যে টুগেদার উইথ পলিস্যাকারাইড অ্যান্ড পলিপেপটাইড, এটা পলিস্যাকারাইড এবং পলিপেপটাইডের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করছে, দেখো পলিপেপটাইডের সঙ্গে যুক্ত হচ্ছে কম্প্রাইজ দ্য ট্রু ম্যাক্রোমলিকুলার ফ্র্যাকশন অফ অ্যানি, তাহলে এরা ট্রু ম্যাক্রোমলিকুলার ফাংশন তৈরি করছে। ফর নিউক্লিক অ্যাসিড দ্য বিল্ডিং ব্লক অফ নিউক্লিওটাইড, মানে এই যে আমাদের ডিএনএ তৈরি হচ্ছে এর বিল্ডিং ব্লক কোনটা, নিউক্লিওটাইড। দিস ওয়ান নিউক্লিওটাইড, যেখানে একটা ফসফেট থাকবে, ডিঅক্সিরাইবোজ সুগার থাকবে, নাইট্রোজেন বেস থাকবে, তিনটে মিলে আমাদের একটা নিউক্লিওটাইড তৈরি হয়। এই নিউক্লিওটাইড ইজ থ্রি কেমিক্যাল ডিস্টিংক্ট কম্পোনেন্ট, ওয়ান ইজ হেটারোসাইক্লিক কম্পাউন্ড, দ্য সেকেন্ড ইট ইজ দ্য মোনোস্যাকারাইড অ্যান্ড থার্ড ইজ ফসফরিক অ্যাসিড। দ্য নাইট্রোজেন বেস এটা হোমোসাইক্লিক বা হাইড্রোসাইক্লিক হতে পারে, ডিঅক্সিরাইবোজ থাকবে আর থাকবে তোমার ফসফেট বন্ড। অ্যাজ ইউ নোটিস দ্য হেটারোসাইক্লিক কম্পাউন্ডস ইন নিউক্লিক অ্যাসিডস আর দ্য নাইট্রোজেনাস বেসেস নেম অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, ইউরাসিল, থাইমিন। এই সমস্ত অ্যাডেনিন, থাইমিন, গুয়ানিন, সাইটোসিন ডিএনএর পার্ট। আবার হচ্ছে কি অ্যাডেনিন, ইউরাসিল, গুয়ানোসিন, সাইটোসিন, এটা হচ্ছে তোমার কিসের পার্ট, আরএনএর পার্ট। Adenine and guanine are substituted purine
while the rest are substitute pyrimidine। তাহলে অ্যাডেনিন এবং আমরা অ্যাডেনিন আর গুয়ানিনকে বলছি কি তোমার পিউরিন বলছি, পিউরিন। আর সাইটোসিন আর থাইমিন এন্ড ইউরাসিলকে আমরা বলছি পিরিমিডিন। এখানে অ্যাডেনিন অ্যান্ড থাইমিন দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত হবে, এবং সাইটোসিন গুয়ানিনের সঙ্গে 3টে হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে, এবং তোমার আরএনএর ক্ষেত্রে অ্যাডেনিন ইউরাসিলের সঙ্গে দুটো হাইড্রোজেন বন্ড দ্বারা যুক্ত হবে। The skeletal heterocyclic ring is called a purine and pyrimidine. The sugar found in polynucleotide either ribose, monosaccharide pentose or deoxyribose। অর্থাৎ এখানে তোমার ডিঅক্সিরাইবোজ বলতে 2 নম্বর কার্বন, সুগারের 2 নম্বর কার্বন যদি হাইড্রোক্সিল গ্রুপ থাকে তখন সেটাকে বলা হয় রাইবোজ সুগার, যেটা আরএনএর ক্ষেত্রে পাওয়া যায়। কিন্তু ডিএনএর ক্ষেত্রে 2 নম্বর কার্বনে কি থাকে না, হাইড্রোক্সিল গ্রুপ না থেকে হাইড্রোজেন গ্রুপ থাকে বলে একে ডিঅক্সিরাইবোজ সুগার বলা হয়। A nucleic acid containing deoxyribose is called deoxy-DNA, while the ribose contain when the ribose contain 2 number carbon contain hydroxyl group is called ribose sugar base, এটা ফসফেট যখন থাকছে এখানে 2 নম্বর কার্বন আর হাইড্রোক্সিল গ্রুপ থাকলে হচ্ছে আরএনএ। এই হাইড্রোক্সিল গ্রুপ থাকার জন্য এরা হচ্ছে অস্থায়ী, এখানে হাইড্রোজেন গ্রুপ রয়েছে বলে এরা ডিএনএ, ডিঅক্সিরাইবোজ। স্ট্রাকচার অফ দ্য প্রোটিন, তাহলে প্রোটিন কিভাবে স্ট্রাকচার হচ্ছে বা প্রোটিন কিভাবে আমাদের গঠন তৈরি করছে বলছে। প্রোটিনস অ্যাজ মেনশন আর্লিয়ার আর হেটেরোপলিমার। তাহলে প্রোটিন কি হচ্ছে, যেহেতু আমরা আগে বলেছি যে অনেকগুলো 20খানা অ্যামাইনো অ্যাসিড, বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হওয়ার ফলে এই প্রোটিন তৈরি হয় বলে প্রোটিন হচ্ছে কি এক ধরনের হেটেরোপলিমার কন্টেইনিং স্ট্রিংস অফ অ্যামাইনো অ্যাসিড। অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটা চেন, এই দেখো অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড একটা চেন তৈরি হচ্ছে, প্রত্যেকটা বিড হচ্ছে একটা অ্যামাইনো অ্যাসিড। স্ট্রাকচার অফ molecules means different things in different contexts. In inorganic chemistry, the structure invariably refers to the molecular formula NaCl MgCl। এরকম ভাবে আমরা কেমিস্ট্রি রসায়ন ক্ষেত্রে মলিকুলার ফর্মুলা দিয়ে থাকি, কিন্তু অর্গানিক কেমিস্ট অলওয়েজ রাইট 2-dimensional view of the molecules while representing the structure of molecules। তাহলে কি বলছে যে কেমিস্ট যারা অর্থাৎ রসায়নবিদ যারা তারা প্রত্যেকটা একটা কেমিক্যাল ফর্মুলা দিয়ে থাকে, কিন্তু যারা বায়োলজিস্ট তারা একটা স্ট্রাকচার তৈরি করে অর্থাৎ গঠন তৈরি করে, যেমন বেনজিন, ন্যাপথালিন। ফিজিসিস্ট কনজিউর আপ দ্য 3-dimensional views of molecular structure while biologists describe the protein structure at 4 level। অর্থাৎ কেমিস্টরা কি করছে, তোমার কেমিক্যাল সাবস্টেন্সের 3-dimensional স্ট্রাকচার তৈরি করতে সক্ষম হয়েছে, যেখানে তোমার বায়োলজিস্টরা সেটা 4 লেভেল পর্যন্ত গেছে, অর্থাৎ 4-dimensional পর্যন্ত চলে গেছে। The sequence of amino acids that is positional information in a protein with the first amino acid, which is the second, and so on is called primary structure। তাহলে this is the called primary structure of protein, যেখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ড দ্বারা যুক্ত হয়ে গিয়ে তো একটা লম্বা চেইন তৈরি করেছে, তাকে আমরা প্রাইমারি অ্যামাইনো অ্যাসিড বলি। এই যেটা দিস ইজ প্রাইমারি অ্যামাইনো অ্যাসিড, প্রাইমারি প্রোটিন স্ট্রাকচার প্রোটিন। এখানে দেখো অ্যামাইনো অ্যাসিডগুলোকে এই যে পেপটাইড বন্ড দ্বারা পরস্পর যুক্ত হচ্ছে, তারপর এখানে তোমার তৈরি হচ্ছে প্রাইমারি স্ট্রাকচার। এ প্রোটিন ইজ ইমাজিন অ্যাজ এ লাইন। প্রোটিনটাকে তুমি একটা আন্দাজ করতে পারো একটা লাইন হিসেবে, একটা রেখা হিসেবে। The left end represent by the first amino acid and the right end represent by the last amino acid। তাহলে এই যে লেফট এন্ড, এটা লেফট এবং এটা রাইট। তো লেফট এন্ডে কি থাকবে, একটা অ্যামাইনো গ্রুপ থাকবে, এই যে অ্যামাইনো টার্মিনাস বলা হয়, এবং রাইট এন্ডে একটা কার্বক্সিল টার্মিনাস থাকবে, এটা কার্বক্সিল এন্ড বলা হয়ে থাকে। দ্য লাস্ট এটা হলো সি টার্মিনাল এন্ড, এটা এন টার্মিনাল এন্ড বলা হচ্ছে। তারপর বলছে কি, এ প্রোটিন থ্রেড ডাজ নট এক্সিস্ট থ্রু আউট অ্যাজ অ্যান এক্সটেন্ডেড রিজিড রড। দ্য থ্রেড ইজ ফোল্ডেড ইন দ্য ফর্ম অফ এ হেলিক্স। তারা বলছে যে এই যে লাইনের চেন, এটা শুধু লাইনের চেন হিসেবে ঘুরে বেড়ায় না, এগুলো আবার ফোল্ডিং হয়, ফোল্ডিং হয় একটা থ্রেড লাইক স্ট্রাকচার তৈরি করে, হেলিক্স তৈরি করে। অফকোর্স অনলি সাম
some a protein thread does not exist throughout as an example. The thread is folded in the form of helix. Of course, only some portion of the protein's threads are arranged in the form of helix. তাহলে এই যে প্রোটিন, এই সিম্পল স্ট্রাকচার অফ প্রোটিন, এটা শুধুমাত্র লম্বা লম্বা প্রোটিন স্ট্রাকচার করলো না, এর আবার তোমার বিভিন্ন ধরনের হেলিক্স তৈরি করলো। এই যে হেলিক্স কনফর্মেশন করলো, সেগুলোকে আমরা বলছি আদার অবজার্ভ। দ্য আদার রিজন অফ দ্য প্রোটিনস থ্রেডস আর ফোল্ডেড ইন্টু আদার ফর্ম অফ সেকেন্ডারি স্ট্রাকচার প্রোটিন। তো এটা হচ্ছে কি প্রাইমারি স্ট্রাকচার, যেখানে অ্যামাইনো অ্যাসিডগুলোর একটা অ্যামাইনো টার্মিনাল থাকলো, কার্বক্সি টার্মিনাল থাকলো, পরস্পরের সঙ্গে পেপটাইড বন্ড দ্বারা পরস্পরের সঙ্গে যুক্ত থাকলো, পেপটাইড বন্ড। এবার সেকেন্ডারি স্ট্রাকচারের ক্ষেত্রে কি হচ্ছে, একই এই প্রোটিনটাই তখন কি হচ্ছে ওদের যে ফাংশনাল গ্রুপ রয়েছে, আর গ্রুপটা রয়েছে, সে আর গ্রুপটার পোলারিটির উপর নির্ভর করে সে আবার একটা হেলিক্যাল স্ট্রাকচার ফরমেশন করলো। In addition, the long protein chain is also folded upon itself like a hollow whole ball, giving rise to tertiary structure. তাহলে এই প্রোটিনটা ফোল্ডিং হওয়ার ফলে একটা আলফা হেলিক্স তৈরি করলো, একটা বিটা প্লিটেড শীট তৈরি করলো। এটা জাস্ট এই সিম্পল যে লিনিয়ার পলিপেপটাইড চেন রয়েছে, সেই পলিপেপটাইড চেনটা এটা এখানে তোমার দুটো স্ট্রাকচার ফরমেশন করেছে। এরপর সেগুলো আবার আরও ফোল্ডিং হওয়ার ফলে আলফা হেলিক্স এবং বিটা শীট আরও অ্যাডভান্স লেভেলে ফোল্ডিং হওয়ার ফলে এই টারশিয়ারি স্ট্রাকচার তৈরি করলো, যেটা বিটা পলিটা আমরা মায়োগ্লোবিনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। This gives us 3-dimensional view of protein. এটা 3D, এটা হচ্ছে আমাদের টারশিয়ারি 3D স্ট্রাকচার, এবং এটা হচ্ছে 4D স্ট্রাকচার আমরা পাচ্ছি। This gives us 3-dimensional view of protein. Tertiary structure is absolutely necessary for the many biological activity of protein. যেমন হচ্ছে টারশিয়ারি স্ট্রাকচার কি আমাদের মায়োগ্লোবিন, একটা টারশিয়ারি স্ট্রাকচার। এই মায়োগ্লোবিনটা কি কাজে লাগছে আমাদের? মায়োগ্লোবিন আমাদের অক্সিজেন ক্যারি করতে আমাদের পেশি কোষে লাগছে, বলো। তারপর হচ্ছে সেই টারশিয়ারি স্ট্রাকচার আবার আরও অ্যাডভান্স অনেকগুলো একসাথে ফোল্ড হয়ে গিয়ে কোয়াটার্নারি স্ট্রাকচার, যেমন হিমোগ্লোবিন আলফা 2 আর বিটা 2 হয়। এটা হিমোগ্লোবিনের ক্ষেত্রে দুটো আলফা চেন এবং দুটো বিটা চেন মিলে তোমার হচ্ছে এই টারশিয়ারি কোয়াটার্নারি স্ট্রাকচার হয়। তো তিনটে স্ট্রাকচার হচ্ছে চারটে, একটা প্রাইমারি লং চেন অফ অ্যামাইনো অ্যাসিড, এবং এগুলো সেটা ফোল্ডিং হয়ে আলফা হেলিক্স বিটা শীট তৈরি করলো। আলফা হেলিক্স বিটা শীট দিয়ে আবার তৈরি হচ্ছে তোমার এই 3-dimensional স্ট্রাকচার। এরপর চলে এসো সাম প্রোটিনস আর অ্যান অ্যাসেম্বলি অফ মোর দেন ওয়ান পলিপেপটাইড। তারা কি হচ্ছে কিছু প্রোটিন আছে যেগুলো অনেকগুলো পলিপেপটাইড দ্বারা তৈরি হয়। যেমন আমরা 3-dimensional মায়োগ্লোবিনের ক্ষেত্রে একটাই পলিপেপটাইড চেন পেলাম, কিন্তু এখানে হচ্ছে মোর দেন ওয়ান পলিপেপটাইড চেন থাকে। যেমন এখানে আলফা 1, আলফা 2, বিটা 1, বিটা 2, অর্থাৎ আলফা 2, বিটা 2, চারটে পলিপেপটাইড পরস্পর যুক্ত হয়ে হিমোগ্লোবিন তৈরি হয়, যে এরিথ্রোসাইট আমাদের তৈরি হয়। The manner in which these individuals folded polypeptide or subunits are arranged with respect to each other, the linear string of sphere arranged one upon each other and the form of cube or plate. তাহলে এখানে কি হচ্ছে বিভিন্নভাবে এরা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। Is the architecture protein otherwise called quaternary structure of protein? Adult human hemoglobin consists 4 subunits, 2 alpha subunit and 2 beta subunit. This is the quaternary structure of protein. এরপর nature of bond formation and linking monomer in a polymer. তাহলে in a polypeptide protein amino acids are linked by peptide bond. তাহলে আমরা দেখেছি যে এটা একটা অ্যামাইনো অ্যাসিড হলে এর যে কার্বক্সি এন্ড রয়েছে আর আরেকটা অ্যামাইনো অ্যাসিডের যে অ্যামাইনো এন্ড রয়েছে সেটা পরস্পরের সঙ্গে যুক্ত হওয়ার ফলে এখানে ডিহাইড্রেশন রিঅ্যাকশন হয় এবং মধ্যখানে একটা পেপটাইড বন্ড ফর্মেশন হয়। পেপটাইড বন্ড দ্বারা কি হচ্ছে অ্যামাইনো অ্যাসিডগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হচ্ছে। Which is formed when the carboxyl group of the amino acid, this is a carboxyl group of the amino acid, and the amino group of the next amino acid with the elimination of water molecule moiety. তাহলে কি হচ্ছে এই যে অন্য একটা অ্যামাইনো অ্যাসিডের গ্রুপ রয়েছে এর, এবং এটা কি হচ্ছে এলিমিনেশন অফ ওয়াটার, ডিহাইড্রেশন রিঅ্যাকশন বলছি। তারপরে কি হচ্ছে ডিহাইড্রেশন ইন এ পলিস্যাকারাইড। এবার তাহলে এখানে তৈরি হলো এই পেপটাইড বন্ড ফর্মেশন। এবার হচ্ছে পলিস্যাকারাইডের ক্ষেত্রে দেখো
বলছে individual monosaccharides are linked by glycosidic bond. This bond is also found by dehydration. তাহলে এখানে কি হচ্ছে, এটা একটা হাইড্রক্সিল গ্রুপ, 1 নম্বর কার্বন আর 4 নম্বর কার্বনের হাইড্রক্সিল গ্রুপ। এদের মধ্যে কি হচ্ছে, যখন একটা ওয়াটার রিলিজ হচ্ছে তখন কি হচ্ছে, ওর মধ্যে একটা বন্ড ফর্ম, যেটা আমরা বলছি কি আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড। অনেকগুলো তোমার পলিস্যাকারাইড পরস্পরের সঙ্গে যুক্ত এটা তৈরি হচ্ছে। দিস বন্ড ইজ ফর্মড বিটুইন 2 কার্বন অ্যাটম অফ 2 অ্যাডজেসেন্ট মনোস্যাকারাইড, দুটো পাশাপাশি অবস্থিত মনোস্যাকারাইডের ক্ষেত্রে এটা কাজ করছে। ইন নিউক্লিক অ্যাসিড ফসফেট মোইটি লিঙ্কস 3 কার্বন অফ 1 সুগার অফ 1 মলিকিউল। তাহলে এখানে দেখো এখানে কি হচ্ছে, নিউক্লিওটাইডের ক্ষেত্রে কি হচ্ছে, আমার একটা নিউক্লিওটাইড ধরে নাও, এখানে কি রয়েছে, তাহলে এখানে নাইট্রোজেন বেস যুক্ত হয়ে আছে 1 নম্বর কার্বনে, এখানে হাইড্রোজেন, এখানে হাইড্রক্সিল CH2O ফসফেট যুক্ত আছে। এবার এর সঙ্গে কি হচ্ছে, এই লাইগেজ এনজাইমের দ্বারা এটিপি থেকে এটিপি ফর্মেশনের মাধ্যমে আবার কি হচ্ছে, দেখো O বন্ড CH2 সি নাইট্রোজেন বেস, এখানে কি হলো, এইটার মধ্যখানে একটা ফসফেট বন্ড ফর্মেশনের মাধ্যমে দুটো নিউক্লিয়েট পরস্পরের সঙ্গে যুক্ত রয়েছে। এখানে ফসফেট বন্ড, এখানে একটা ফসফেট বন্ড, তাহলে এই যে নিউক্লিওটাইডগুলো পরস্পরের যুক্ত হওয়ার ফলে কি ডিএনএ তৈরি করছে। দ্য বন্ড বিটুইন দ্য ফসফেট অ্যান্ড হাইড্রক্সিল গ্রুপ অফ সুগার ইজ অ্যান এস্টার বন্ড। এবার দেখো বলছে এস্টার বন্ড কোথায় তৈরি হচ্ছে, লিপিডের মধ্যে, যেখানে গ্লিসারল CH2O বন্ড C ডাবল বন্ড O বন্ড CH2 আবার দেখো CHO বন্ড C ডাবল বন্ড O আবার CH2 তো এখানে কি হচ্ছে, গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিডের মধ্যে এস্টার বন্ড ফর্মেশন হচ্ছে। এই এস্টার বন্ডটাকে বলা হয় এস্টার বন্ড, esterification. As there is one such ester bond is on either side is called phosphodiester bond. Oh, this phosphodiester bond formed in the between nucleic acid. Okay, ester bond also formed in lipids, and here এখানে কিন্তু এস্টার বন্ড ফর্মেশনের দুটো নিউক্লিওটাইডের মধ্যবর্তী। নিউক্লিক অ্যাসিড exhibit a wide variety of secondary structure. For example, one of the secondary structure exhibit DNA is the famous Orson and Crick model. Orson and Crick model দা এখানে দেখাচ্ছে, this model says DNA exists as a double helical, এটা হচ্ছে Orson and Crick এর মডেল, যেখানে বলা হচ্ছে দেখো as a double helical, দুটো হেলিক্স থাকছে এখানে। The two strand polynucleotide are anti-parallel, একটা হচ্ছে 5 prime to 3 prime এর দিকে যাচ্ছে, একটা 3 prime to 5 prime to আবার 3 prime, উল্টো anti-parallel স্ট্রাকচারে থাকছে। Run in opposite direction. The backbone is formed by sugar phosphate sugar chain. তাহলে this is sugar, this is phosphate and sugar phosphate sugar chain. The nitrogen base are projected more or less perpendicular to this backbone but face inside. The nitrogen base গুলো কোথায় থাকছে, দেখো ইনসাইড থাকছে। এই যে সাইটোসিন গুয়ানিন 3টে হাইড্রোজেন বন্ড যুক্ত হলো, অ্যাডেনিন থাইমিন 2টো হাইড্রোজেন বন্ড যুক্ত হলো, নাইট্রোজেন বেসগুলো ভিতরের দিকে থাকছে। অ্যাডেনিন গুয়ানিন স্ট্যান্ড কম্পালসারি বেস পেয়ার। অ্যাসিড ফসফেট moiety like 3 prime carbon of 1 sugar and 1 mononucleotide 5 carbon of the sugar succeed nucleotide. The bond between phosphate and hydroxyl group of sugar is an ester bond. As there is one side ester bond is either side is called phosphodiester bond. এটা হলো এই যে this is phosphodiester bond formation হচ্ছে। Nucleic acid exhibit TC respectively. On the other strand there are 2 hydrogen bond between adenine thymine and 3 hydrogen bond between guanine cytosine. তাহলে adenine এবং thymine দুটো হাইড্রোজেন বন্ড এবং guanine cytosine এর মধ্যে 3টে হাইড্রোজেন বন্ড তৈরি হচ্ছে। At each step of ascent the strand turn 36 degree. One full turn of the helical strand would involve 10 steps or 10 bases per attempt drawing line diagram. The pitches would be 34 angstrom, rise base pair 3.4 angstrom.
The form of DNA with the above mentioned salient features is called bDNA. In higher cases you will be told. তাহলে এই যে ডিএনএটা ওয়াটসন ক্যারেক্টারিস্টিক তৈরি করলো, এর ডায়ামিটার হচ্ছে 20 অ্যাংস্ট্রম এবং একটা কমপ্লিট টার্ন, দিস ইজ কমপ্লিট টার্ন। এই কমপ্লিট টার্ন যেখানে তোমার একটা মেজর গ্রুপস থাকবে, একটা মাইনর গ্রুপস থাকবে, তার মধ্যে সেখানে কি 34 অ্যাংস্ট্রম এটা 34 অ্যাংস্ট্রম এখানে কত 10.5 বেস পেয়ার থাকে, এখানে টোটাল 10 বেস পেয়ার থাকে, এটা হচ্ছে 10 বেস পেয়ার থাকে এবং এটা হচ্ছে 34 অ্যাংস্ট্রম। তারপরে কি হচ্ছে একটা নাইট্রোজেন রয়েছে আরেকটা নাইট্রোজেন মধ্যবর্তী উন্নতিটা হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম। এই ডিএনএকে বলা হচ্ছে বিডিএনএ বলা হয়। এরপর হচ্ছে ডাইনামিক স্টেট অফ বডি কনস্টিটিউয়েন্ট কনসেপ্ট অফ মেটাবলিজম। আমরা বিপাক সবাই জানি। What we have learned till now is that living organism, be it simple bacteria, cells, a protozoa, plant or animal, contain thousands of organic compounds. তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবে জানতে পারলাম যে সে ব্যাকটেরিয়ার সেল হোক বা প্রোটোজোয়া আদ্য প্রাণীর সেল হোক বা কোনো উদ্ভিদেরই সেল হোক না কেন বা অ্যানিমাল কোষ হোক না কেন, সেখানে থাউজেন্ড অফ কেমিক্যালস আর প্রেজেন্ট। These compounds or biomolecules are present in a certain concentration expressed as moles, cell or moles or liters. তাহলে এই যে বিভিন্ন কেমিক্যাল কম্পাউন্ডগুলো রয়েছে কোষের মধ্যে, সেগুলো বিভিন্ন কনসেন্ট্রেশনে রয়েছে। One of the greatest discoveries ever made was the observation that all these biomolecules have a turnover. This means that they are constantly being changed into some other biomolecules and also made from some other molecules. তাহলে বলে সবচেয়ে গ্রেট ডিসকভারি হচ্ছে কি যে টার্নওভার মানে যখন এই মলিকিউলগুলো আমরা একটা আমাদের শরীরে যে কোষ রয়েছে সেখানে মলিকিউলগুলো একটা থেকে অ্যানাদার ফর্মে সবসময় কনভার্ট হতে আছে, চেঞ্জ হতে আছে। এই যে তারপর কি কখন ভেঙে গিয়ে চেঞ্জ হচ্ছে, কখন আবার একটা জিনিস আরেকটা জিনিস তৈরি হচ্ছে। This breaking and making is though chemical reaction constantly occur in living organism. এই যে ভেঙে গিয়ে অন্য সব তৈরি করছে আবার তৈরি করছে, এই ব্রেকিং মেকিং প্রসেসটা কার দ্বারা হচ্ছে? কন্টিনিউয়াস কেমিক্যাল রিয়াকশন হওয়ার জন্য হচ্ছে। টুগেদার অল দিস কেমিক্যালস রিয়াকশন আর কল্ড মেটাবলিজম। এই যে কেমিক্যাল রিয়াকশন এটাকে আমরা বলছি মেটাবলিজম। ইচ অফ দ্য মেটাবলিক রিয়াকশন রেজাল্টস ইন দ্য ট্রান্সফরমেশন অফ বায়োমলিকুলস। তাহলে প্রত্যেকটা যে আমাদের শরীরে যে রিয়াকশনগুলো ঘটছে সেগুলো কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, তার ফলে কি হচ্ছে? ট্রান্সফরমেশন হচ্ছে, অর্থাৎ একটা বায়োমলিকুলস থেকে অন্য একটা বায়োমলিকুলস ফরমেশন হচ্ছে। A few examples for such metabolic transformation are removal of CO2 from amino acid, making amino acid to amine. একটা এক্সাম্পল বলছে যখন একটা অ্যামাইনো অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাচ্ছে, কার দ্বারা? ডিকার্বক্সিলেজ এনজাইম, এটা ভিটামিন B6 এর মাধ্যমে অ্যাক্টিভেট হচ্ছে, সেটা কি অ্যামাইনে কনভার্ট হয়ে যাচ্ছে, অ্যামাইন। রিমুভাল অফ অ্যামাইন গ্রুপ ইন নিউক্লিওটাইড বেস, হাইড্রোলাইসিস অফ গ্লাইকোসাইডিক বন্ড ইন এ ডাইস্যাকারাইড এটসেট্রা। তাহলে কি হচ্ছে? আবার দেখো একটা নাইট্রোজেন বেস থেকে যখন অ্যামাইন গ্রুপ বেরিয়ে যাচ্ছে, NH2 গ্রুপ বেরিয়ে যাচ্ছে, যেটাকে আমরা ডিঅ্যামিনেশন রিঅ্যাকশন বলছি, ডিঅ্যামিনেজ উৎসেচকের মাধ্যমে তখন হাইপোজ্যান্থিন তৈরি করছে। আবার গুয়ানিন থেকে যখন অ্যামাইন গ্রুপ বেরিয়ে যাচ্ছে, জ্যান্থিন তৈরি করছে। আবার অ্যামাইন যখন অ্যামাইন গ্রুপ তৈরি হলো, অ্যামাইন থেকে যখন অ্যামোনিয়া বেরিয়ে যাচ্ছে, তখন এখানে অ্যালডিহাইড তৈরি করছে, অ্যালডিহাইড তৈরি করছে। এবার অ্যালডিহাইড থেকে আবার তোমার অন্য একটা অর্গানিক অ্যাসিড তৈরি হচ্ছে। তাহলে একটা জিনিস থেকে আরেকটা জিনিস, আরেকটা জিনিস থেকে আরেকটা জিনিস, এরকম আমাদের সবসময় কনভারসেশন হতে আছে। উই ক্যান লিস্ট 10 and 1000 অফ সাচ এক্সাম্পল, এরকম 10,000 এক্সাম্পল আমরা দিতে পারি। মেজরিটি অফ দিস মেটাবলিক রিয়াকশন ডু নট অকার ইন আইসোলেশন বাট আর অলওয়েজ লিঙ্ক টু সাম আদার রিয়াকশন। এবং এই যে রিয়াকশনগুলো ঘটছে আলাদা পৃথকভাবে ঘটছে না, সেখানে কি হচ্ছে? একজন আরেকজনের সঙ্গে লিঙ্ক থাকছে। যেমন এখানে দেখো, এখানে অ্যামাইনো অ্যাসিড থেকে কার্বন ডাইঅক্সাইড বেরোলো, অ্যামাইন হয়ে গেল, অ্যামাইন থেকে আবার অ্যামোনিয়া বেরিয়ে গেল, অ্যালডিহাইড হয়ে গেল, অ্যালডিহাইড থেকে আবার অক্সিজেন নিল, অর্গানিক অ্যাসিড হয়ে গেল। তো সবাই সবার সঙ্গে যুক্ত হয়েছে। ইন আদার ওয়ার্ডস, মেটাবোলাইটস আর কনভার্টেড ইনটু ইচ আদার ইন এ সিরিজ অফ লিঙ্কড রিয়াকশন আর কল্ড মেটাবলিক পাথওয়ে। যেমন ধরনের গ্লাইকোলাইসিস, এখানে কি হচ্ছে? 10খানা স্টেপের মাধ্যমে তোমার গ্লুকোজ থেকে তোমার পাইরুভিক অ্যাসিড তৈরি করছে। এরপর ক্রেবস চক্র ভাবো, যখন অনেকগুলো স্টেপের মাধ্যমে তোমার
কি হচ্ছে, এনার্জি তৈরি হচ্ছে। সেগুলো কি, এগুলো অনেকগুলো স্টেপ একসঙ্গে যুক্ত থাকছে বলে একে মেটাবলিক পাথওয়ে বলছি আমরা। দিস মেটাবলিক পাথওয়ে আর সিমিলার টু অটোমোবাইল ট্রাফিক ইন সিটি। মানে এই মেটাবলিক পাথওয়েগুলো কি উদাহরণ হচ্ছে যে একটা শহরের মধ্যে ট্রাফিকগুলো অনেক জায়গায় ট্রাফিক মিলে একটা শহরের ট্রাফিক সিস্টেম তৈরি হচ্ছে, সেরকমভাবে আমাদের অনেকগুলো স্টেপ মিলে একটা মেটাবলিক পাথওয়ে তৈরি হচ্ছে। দিস পাথওয়ে আইদার লিনিয়ার হতে পারে বা সার্কুলার হতে পারে। যেমন লিনিয়ারের ক্ষেত্রে গ্লাইকোলাইসিস, সার্কুলারের ক্ষেত্রে ক্রেবস চক্র। These pathways crisscross each other. There are traffic junction. Flow of metabolites through metabolic pathway has a definite rate of direction like automobile traffic. তাহলে এই যে মেটাবোলাইটগুলো মেটাবলিক পাথওয়ের মাধ্যমে যাচ্ছে, এটা একবারে ট্রাফিক সিস্টেমের মতোই। দিস মেটাবোলাইট ফ্লো কল ডাইনামিক স্টেট অফ বডিজ কনস্টিটিউয়েন্ট। এই যে মেটাবলিক পাথওয়েগুলো যার মাধ্যমে আমাদের শরীরের গতিশীলতা বজায় থাকছে। হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ দ্যাট the interlinked metabolic traffic is very smooth and without a single report mishap for healthy condition. বলছে যে এই যে আমাদের মেটাবলিক পাথওয়ে ঘটছে, এগুলো সুস্থ অবস্থায় কিন্তু কেউ কার কোনো অভিযোগ করে না, এরা কন্টিনিউয়াসলি স্মুথভাবে চলতে থাকে। অ্যানাদার ফিচার অফ দিস এ মেটাবলিক রিয়াকশন দ্যাট ইজ ভেরি এভরি কেমিক্যাল রিয়াকশন ইজ ক্যাটালাইজড রিয়াকশন। এবং আরেকটা হচ্ছে কি, এই ক্যাটালাইজ মানে হচ্ছে ব্রেক ডাউন করা। দেয়ার ইজ নো আনক্যাটালাইজড মেটাবলিক কনভার্সন। ওইখানে আনক্যাটালাইজড ব্রেকডাউন হয় না, যে অন্য প্রোডাক্ট তৈরি হয়ে আছে, এরকম কোনো মেটাবলিক পাথওয়ে আমাদের হিউম্যান লিভিং অর্গান পাওয়া যায় না। সব ক্ষেত্রে কী হয়, এটা থেকে ভেঙে গিয়ে অন্যটা তৈরি হচ্ছে, অন্য থেকে আবার অন্যটা তৈরি হচ্ছে, কিন্তু এরা ব্রেকিং ক্যাটাবলিকের মাধ্যমে হচ্ছে, ক্যাটালিস্টের মাধ্যমে হচ্ছে। এবং এই ক্যাটালাইজ রিয়াকশনের জন্য কী দরকার হচ্ছে, আমাদের ক্যাটালিস্টের প্রয়োজন পড়ছে, তাকে আমরা বলছি এনজাইম। তাহলে এখান থেকে আমরা কী দেখলাম, এখানে দেখলাম যে একটা বায়োমলিকুলস ওটা কী করছে, কিছু গ্রুপকে ছেড়ে দিচ্ছে বা কিছু গ্রুপকে অ্যাকসেপ্ট করার ফলে সবসময় অন্য একটা গ্রুপে কনভার্ট হচ্ছে, যার ফলে তোমার একটা জিনিস থেকে আরেকটা জিনিস তৈরি হচ্ছে। কেমিক্যাল রিয়াকশন সবসময় আমাদের চলতে আছে। এই কেমিক্যাল রিয়াকশনগুলো সে সিঙ্গেল হতে পারে, স্টেপ বাই স্টেপ হতে পারে, বা অনেকগুলো স্টেপ একসাথে হতে পারে। অনেকগুলো স্টেপ একসাথে হলে সেটাকে মেটাবলিক পাথওয়ে বলছি, যেমন গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র। এই কেমিক্যাল রিয়াকশনগুলো কন্টিনিউয়াসলি হওয়ার ফলে আমাদের শরীরে কী হচ্ছে, আমাদের শরীরের কন্টিনিউটিটা বজায় থাকছে। এগুলো হচ্ছে কার দ্বারা, ক্যাটালিস্টের মাধ্যমে। ক্যাটালিস্ট মানে হচ্ছে এনজাইমের মাধ্যমে হচ্ছে। যেমন এখানে দেখো সুক্রোজ হচ্ছে একটা ডাইস্যাকারাইড, গ্লুকোজ ফ্রুক্টোজ তৈরি। এবার জল যখন আসলো, হাইড্রোলাইসিস হলো, সেখানে গ্লুকোজ ফ্রুক্টোজ আলাদা হয়ে গেল। আবার এরা যখন এরা আবার গ্লুকোজ ফ্রুক্টোজ পরস্পর যুক্ত হয়ে আবার সময় সুক্রোজে কনভার্ট হতে পারবে, তো এক ফর্ম থেকে অ্যানাদার ফর্মে কনভার্ট হয়ে যায়। এর বলছে মেটাবলিক বেসিক ফর লিভিং। মেটাবলিক বেসিক ফর লিভিং। Metabolic pathway can lead to more complex structure from a simple structure or lead to a simpler structure from a complex structure. তাহলে মেটাবলিক পাথওয়ের উদ্দেশ্যটা কি, একটা কমপ্লেক্স জিনিস থেকে সিম্পল জিনিস তৈরি করা বা সিম্পল জিনিস থেকে কমপ্লেক্স জিনিস তৈরি করা। যেমন দেখো যে কমপ্লেক্স স্ট্রাকচার ফর্ম এ সিম্পলার স্ট্রাকচার। কমপ্লেক্স থেকে যখন সিম্পল তৈরি করি, যেমন অ্যাসিটিক অ্যাসিড থেকে কোলেস্ট্রল তৈরি হচ্ছে, অ্যাসিডাইল কোয়ে থেকে কোলেস্ট্রল ফর্মেশন হলো, এটা একটা সিম্পলার স্ট্রাকচার। অর লিড টু সিম্পলার স্ট্রাকচার ফ্রম এ কমপ্লেক্স। তাহলে এখানে কি হচ্ছে, একটা অ্যাসিডাইল কোয়ে সিম্পল থেকে কমপ্লেক্স তৈরি হলো, কোলেস্ট্রল তৈরি হলো, আবার একটা কমপ্লেক্স থেকে সিম্পল তৈরি হচ্ছে, যেমন গ্লুকোজ থেকে তোমার হচ্ছে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে। দ্য ফর্মার কেস আর কল বায়োসিনথেটিক পাথওয়ে ও অ্যানাবলিক পাথওয়ে। তাহলে এই যে তোমার সিম্পল থেকে কমপ্লেক্স তৈরি হলো, এটাকে বলা হয় অ্যানাবলিক পাথওয়ে। অ্যানাবলিক পাথওয়ে। দ্য লেটার কনস্টিটিউট এটাকে বলা হয় ক্যাটাবলিক পাথওয়ে। এখানে কি হলো, কমপ্লেক্স থেকে সিম্পল তৈরি হলো। অ্যানাবলিক পাথওয়ে অ্যাজ এক্সপেক্টেড কনজিউম এনার্জি। তাহলে এই পাথওয়েটা কি করলো, সিম্পল থেকে কমপ্লেক্স তৈরি করছে, কনজিউম এনার্জি, তার এনার্জিকে শোষণ করছে। Assembly of protein from amino acid require energy. On the other hand, catabolic pathway leads to release of energy. এখানে দেখো এনার্জি কি রিলিজ হচ্ছে, রিলিজ এনার্জি। For example, যখন গ্লুকোজ ডিগ্রেড টু ল্যাকটিক অ্যাসিড in our skeletal system, energy is liberated. তাহলে বলছে দেখো, যখন সিম্পল জিনিস থেকে কমপ্লেক্স জিনিস তৈরি হচ্ছে, তখন এনার্জি শোষণ হচ্ছে, সেটাকে আমরা বলছি অ্যানাবলিক পাথওয়ে। যখন তোমার
কমপ্লেক্স জিনিস থেকে সিম্পল জিনিস তৈরি হচ্ছে তখন এনার্জি রিলিজ হচ্ছে, যেমন আমাদের গ্লুকোজ থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি হচ্ছে, এটা গ্লাইকোলাইসিসের সময়। This metabolic pathway of glucose to lactic acid which occurs 10 metabolic steps called glycolysis. This is the glycolysis process. Okay. Living organisms have learned to trap this energy liberated during degradation of store it in the form of chemical bond. তাহলে এই যে এনার্জিগুলো রিলিজ হচ্ছে সেই এনার্জিগুলো কী হবে, এই যে এখানে নাইট্রোজেন বেজ অ্যাডেনাইন থাকছে, এখানে তোমার রাইবোজ সুগার থাকছে এবং তোমার এখানে ফসফেট থাকছে, এরকম বলে এটিপি। এইরকম কেমিক্যাল ফর্মেশনের মাধ্যমে তোমার এনার্জিগুলো ট্র্যাপ হয়ে থাকছে। অ্যাজ অ্যান্ড হোয়েন নিডেড, যখন প্রয়োজন পড়ছে, দ্য বন্ড এনার্জি ইউটিলাইজ বাই বায়োসিনথেটিক, অসমোটিক অ্যান্ড মেকানিক্যাল ওয়ার্ক দ্যাট পারফর্ম। তবে এই যে এনার্জিটা আবার এর মধ্যে যে ফসফেট বন্ডগুলো রয়েছে এই বন্ডগুলো ব্রেকডাউনের মাধ্যমে তোমার এনার্জি লিবারেট হচ্ছে, আমাদের শরীরে শারীরিক কাজকর্মের জন্য ব্যবহার হচ্ছে। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্ম অফ এনার্জি কারেন্সি ইজ এটিপি। হলো হাউ ডু লিভিং অর্গানিজম ডিরাইভস their energy? That is the energy derived by an catabolic pathway. What strategies have they evolved? তারা এই catabolic pathway evolve করেছে। How do they store their energy in the hot form? ATP ফর্মে থাকছে। How do they convert this energy breakdown of the bond? You will study and understand all this under a sub-discipline called bioenergetics. এই যে এনার্জির ব্যাপারগুলো সমস্ত কোথায় আলোচনা করা হচ্ছে, বায়োএনার্জেটিক্স তোমাদের হায়ার ক্লাসে পাওয়া যাবে। তারপর দেখো দ্য লিভিং স্টেট। At this level, you must understand, তুমি অবশ্যই বুঝবে that the tens of thousands of chemicals compounds in living organism otherwise called metabolites. তাহলে এর মাধ্যমে তুমি কি বুঝতে পারলে যে 10,000 বা তার বেশি কেমিক্যাল সাবস্টেন্স যেগুলো আমরা মেটাবোলাইটস বলছি আর বায়োমলিকুলস বলছি আর প্রেজেন্ট কনসেন্ট্রেশন ক্যারেক্টারিস্টিক্স অফ ইচ অফ দেম, তারা কি হচ্ছে বিভিন্ন কনসেন্ট্রেশন আমাদের শরীরের মধ্যে থাকছে। ফর এক্সাম্পল, the blood concentration of glucose in normal healthy individual is 4.5 to 5 mm. যেমন আমাদের একটা হেলদি পার্সনের ব্লাডে গ্লুকোজের লেভেল হচ্ছে 4.5 to 5 মিলিমোল, while that hormones would be nanograms. যেখানে তোমার এই ব্লাডের মধ্যে হরমোন থাকছে ন্যানোগ্রামস, তাহলে এখানে আমাদের গ্লুকোজ হচ্ছে 4.5 মিলিমোল এবং হরমোন থাকছে ন্যানোগ্রাম, অনেক কম কনসেন্ট্রেশনে। The most important fact of biological system is that all living organisms exist in steady state characterized by concentration of each of these biomolecules. এবার এই বায়োমলিকুলসগুলো বিভিন্ন কনসেন্ট্রেশনে থেকে আমাদের লিভিং অর্গানিজমদেরকে একটা স্টেডি স্থির অবস্থা তৈরি করছে। These biomolecules are metabolic flux. এগুলো হচ্ছে কি এই যে বায়োমলিকুলসগুলো তৈরি, গ্লুকোজ বলো বা এখানে আয়ন হরমোন বলো, এগুলো যে মেটাবলিক মানে আমাদের বিপাকজাত বস্তুর উৎপন্ন হয়। Any chemical or physical process moves spontaneously to equilibrium. যে কোনো কেমিক্যাল, যেটা আমরা দেখলাম যে অনেক রাসায়নিক বিক্রিয়া হচ্ছে তার মধ্যে আমাদের লিভিং স্টেট ঠিক থাকছে, সেটা হচ্ছে কি আলটিমেট ইকুইলিব্রিয়াম কন্ডিশনে যাচ্ছে। দ্য স্টেডি স্টেট ইজ এ নন ইকুইলিব্রিয়াম স্টেট, মানে স্থির অবস্থাটা নন ইকুইলিব্রিয়াম স্টেট। ওয়ান শুড রিমেম্বার ফ্রম ফিজিক্স দ্যাট সিস্টেমস অ্যাট ইকুইলিব্রিয়াম ক্যান নট পারফর্ম ওয়ার্ক। আমরা ফিজিক্স এনেছি কি যে কোনো একটা সিস্টেম যখন ইকুইলিব্রিয়াম স্টেটে চলে যাচ্ছে তখন সে কোনো কাজ করে না, বাট ইন লিভিং সিস্টেমে কী হচ্ছে, কাজটা কন্টিনিউয়াসলি চলছে। কারণ ইকুইলিব্রিয়াম স্টেট মানে হচ্ছে স্থির হয়ে যাওয়া নয়, ইকুইলিব্রিয়াম স্টেট মানে হচ্ছে যে অনেকগুলো অস্থির অবস্থা মিলে আমাদের স্থির অবস্থা তৈরি করছে। ওকে, মানে যেমন ধরো না ব্লাডের পিএইচটি 7.4, এবার 7.4কে মেনটেন করতে গেলে কী হচ্ছে, আমাদের 7.4কে মেনটেন করতে গেলে তোমার তার জন্য রিনাল সিস্টেম কাজ করছে, তার জন্য বিভিন্ন ধরনের এক্সক্রিটরি সিস্টেম কাজ করছে, তারপর মেটাবলিক সিস্টেম কাজ করছে বলে আমাদের বডির পিএইচটি 7.9, অনেকগুলো অস্থির কন্ডিশন মিলে একটা স্থির কন্ডিশনকে মেনটেন করছে, এটাকে আমরা ইকুইলিব্রিয়াম স্টেট বলছি। কিন্তু ফিজিক্সের ক্ষেত্রে কী হচ্ছে, ইকুইলিব্রিয়াম মানে ওটা চুপচাপ স্থির হয়ে যাওয়া, আর কিছু বিক্রিয়া হবে না, এটা পুরো উল্টো কাজ। হেন্স দ্য লিভিং স্টেট ইজ এ নন ইকুইলিব্রিয়াম স্টেডি স্টেট টু বি এবল টু পারফর্ম ওয়ার্ক। দ্য লিভিং স্টেটটা কী হচ্ছে, নন ইকুইলিব্রিয়াম, যেটা ইকুইলিব্রিয়াম হবে না, এবং স্টেডি স্টেট, এবং কিন্তু নন ইকুইলিব্রিয়াম কিন্তু স্টেডি স্টেট, অর্থাৎ স্থির কিন্তু নন ইকুইলিব্রিয়াম। লিভিং প্রসেস ইজ এ কনস্ট্যান্ট এফোর্ট টু প্রিভেন্ট ফলিং ইনটু ইকুইলিব্রিয়াম। এটা কি যে ইকুইলিব্রিয়াম জিনিসটা তৈরি করছে কিন্তু অনেকগুলো স্টেপের মাধ্যমে সেটা আউটপুটটা ইকুইলিব্রিয়াম হচ্ছে, কিন্তু ইনপুটগুলো সবসময় কী হচ্ছে, আনইকুইলিব্রিয়াম অবস্থা থেকে যাচ্ছে। দিস ইজ অ্যাচিভড বাই এনার্জি ইনপুট। এটা কার দ্বারা হচ্ছে, এনার্জি আসার মাধ্যমে। মেটাবলিজম প্রোভাইডস এ মেকানিজম ফর প্রোডাকশন এনার্জি।
এবং বিপাক করছে এই এনার্জিটা ইনপুট করছে। হেন্স দ্য লিভিং স্টেট অ্যান্ড মেটাবলিজম আর সিমিলার। তাহলে আমাদের কি হচ্ছে, মেটাবলিজম থেকে এনার্জি আসছে, মেটাবলিজম থেকে আসছে এনার্জি, এনার্জিটা কি করছে আমাদের বিভিন্ন কেমিক্যাল রিয়াকশন ঘটাচ্ছে, কেমিক্যাল রিয়াকশন ঘটাচ্ছে এবং রিয়াকশন ঘটার ফলে কি আমাদের ব্যালেন্স মেনটেন করছে। উইদাউট মেটাবলিজম দেয়ার ক্যান নট বি লিভিং স্টেট। যদি আমাদের মেটাবলিজমই না হয় তাহলে এনার্জি তৈরি হবে না, তাহলে আমাদের লিভিং স্টেট বজায় থাকতে হবে। আলটিমেট কি লিভিং স্টেটটা বজায় থাকছে, তাহলে মেটাবলিজম না হলে এনার্জি আসবে না, লিভিং স্টেটও বজায় থাকবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই ভিডিওর এখানেই শেষ। যদি তোমরা বুঝতে পারো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে কমেন্ট সেকশনে কোয়েশ্চেনটা অবশ্যই জানিও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।